লাস ভেগাস অফ এশিয়া, গ্যামলিং ক্যাপিটাল বা ম্যাকাও। এটি হলো একটি স্পেশাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিজিয়ন অফ চায়না লোকেটেড অ্যাক্রস দ্য পার্ল রিভার। এই ম্যাকাও শহরটি পর্তুগিজদের অধীনে ছিল প্রায় 300 বছর, টিল 1999। ম্যাকাওয়ের নিজস্ব ল আছে, পুলিশ আছে, কারেন্সি আছে, গভর্নমেন্টও আছে, কিন্তু ডিফেন্স আর ফরেন অ্যাফেয়ার্স কন্ট্রোল করে চায়না। প্রায় 8 আওয়ার্স ফ্লাইট জার্নি কভার করে আমরা পৌঁছলাম হংকং। ফ্লাইট থেকে হংকংয়ের যে ভিউটা পেলাম সেটা হলো মোটামুটি যতটা ল্যান্ড এরিয়া হংকংয়ে দেখা যাচ্ছে পুরোটাই কংক্রিটের জঙ্গল। ফ্লাইট ল্যান্ড করার আগে যে ভিউটা পাই সেটা ক্যাপচার করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু তার সাথে একটা টেনশনও কাজ করে। ফ্লাইটটা ঠিকঠাক ল্যান্ড করবে তো? আর এইখানে টেনশনটা একটু বেশিই ছিল, কারণ একদম সমুদ্রের গা ঘেঁষে ছিল রানওয়েটি। যাই হোক, ল্যান্ডিং ওয়াজ সাকসেসফুল অ্যান্ড সেফ। এয়ারপোর্টে পৌঁছে সব রকম ফর্মালিটিস ক্লিয়ার করে তারপর আমরা বাসে করে চললাম ফেরি ধরতে। আমরা ম্যাকাও যাব ফেরি করেই, বাসে করেও যাওয়া যায়। টাইম মোটামুটি অনেকটাই কম লাগে হংকং থেকে ম্যাকাও পৌঁছতে, কিন্তু আমরা চেয়েছিলাম আমরা ফেরি করে যাব। সেই মতো ট্রাভেল এজেন্ট ফেরি বুক করেছিল। আমরা পোর্টে পৌঁছে আমাদের টিকিট হাতে পেয়েছিলাম। প্রাইস পড়েছিল মোটামুটি 170 হংকং ডলার্স। আর আমরা একসাথে ট্রাভেল করছিলাম প্রায় 50 জন, এবং এই জার্নিটা কিন্তু আমরা সবাই খুব এনজয় করেছিলাম। আমরা বাই রোড ম্যাকাও যাই হংকং থেকে বা ফেরি করে, যেভাবেই যাই না কেন আমাদের কিন্তু ইমিগ্রেশন আর কাস্টমস আবার ক্লিয়ার করতে হবে। এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, লোকাল পিপল অফ হংকং বা চায়না যারাই ম্যাকাও ঢুকুক না কেন সবাইকেই ইমিগ্রেশন আর কাস্টমস ক্লিয়ার করেই ম্যাকাও ঢুকতে হবে। বলতে বলতে আমরা পৌঁছেও গেছি ম্যাকাওয়ের ফেরিঘাটে। এখানে কিন্তু আমরা ল্যান্ড করার পরে আমাদের ইমিগ্রেশন এবং কাস্টমস ক্লিয়ার করতে হলো। তারপর একটি বাস রেডি ছিল যেটা আমাদের হোটেল অবধি পৌঁছে দেবে। আমাদের হোটেল ছিল হোটেল ভেনিসিয়ান ম্যাকাও। Macau is famous for its massive, luxurious casinos and hotels. আর এই হোটেল ভেনিসিয়ানে যেই ক্যাসিনোটি আছে এটি হলো লার্জেস্ট ক্যাসিনো ইন দ্য ওয়ার্ল্ড। হোটেল ভেনিসিয়ানটি হলো 7th লার্জেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড বাই ইটস ফ্লোর এরিয়া। আর এটি হলো লার্জেস্ট সিঙ্গল স্ট্রাকচার হোটেল বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখানে পৌঁছে খানিকটা গোলকধাঁধার মতো লাগবে, কিন্তু ট্রাভেল এজেন্টের হেল্প বা যেহেতু আমার বেটার হাফের এটা 3rd টাইম ভিজিট টু ভেনিসিয়ান, তাই অনেকটাই জানা ছিল বলে আমাদের কোনো রকম প্রবলেম ফেস করতে হয়নি, এবং আমরা ঠিকঠাক পৌঁছে গেলাম রিসেপশন অবধি, যেখানে আমাদের হাতে আমাদের রুম কি হ্যান্ড ওভার করা হলো। রুম কি হাতে পাওয়ার পরে আমরা রুমের উদ্দেশ্যে এগোলাম, কিন্তু রুমে যাওয়ার পথে চারদিকটা দেখতে দেখতেই গেলাম, কারণ ভিউ
এতটাই সুন্দর যে এটা ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আমার নেই। অসাধারণ সুন্দর একটা ফ্লোর, কার্পেট, চারিদিকে রেস্টুরেন্টস, শপস, নামি দামি ব্র্যান্ডেড শপস বলা যেতে পারে। এই সব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের রুমে যাওয়ার যে লিফট আছে ওইখানে। এই লিফটগুলো কিন্তু যাদের রুম কি আছে তারাই করতে পারবে, অন্য পাবলিকরা এই লিফটগুলো অ্যাভেল করতে পারবে না। তারপর অ্যাজ ইউজুয়াল একটা রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করি। একটা লাক্সারিয়াস রুম, ঢুকেই রাইট সাইডে একটা ওয়াশরুম, রুমে ছিল একটা কিং সাইজ বেড আর একটা অনেক বড় সিটিং এরিয়ার সাথে একটি টিভি ছিল, আবার বেডের সামনেও কিন্তু একটি টিভি রাখা ছিল। একটি টি কফি কর্নারও ছিল, তার সাথে ছিল একটি মিনি রেফ্রিজারেটর। একটি ওয়ার্ড্রোবও ছিল রুমে, যার মধ্যে রাখা ছিল দুটো বাথরোব, স্লিপার্স, আয়রন উইথ আয়রন টেবিল। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম, পুরো ভেনিসিয়ানটা এক্সপ্লোর করতে হবে তো। ঘুরে দেখতে দেখতে টাইম হয়ে গেল ডিনারের জন্য। আমাদের বাস রেডি, আমরা ডিনারে বেরিয়ে পড়লাম একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। যাওয়ার পথে ম্যাকাওয়ের রাত্রের যে ভিউটা সেটা দেখুন। প্রতিটি হোটেলে আছে ক্যাসিনো এবং হোটেলগুলো কিন্তু একদম আলোয় ঝলমল করছে। আমাদের জন্য একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে ডিনারের ব্যবস্থা ছিল। আমরা সেইখানে গিয়ে ডিনার তো সারলাম, কিন্তু মনটা পড়েছিল ভেনিসিয়ানের উদ্দেশ্যে। আমাদের ভেনিসিয়ান পৌঁছে আবার কিন্তু এক্সপ্লোর করতে হবে, কারণ আমরা একটা রাতই থাকবো এই হোটেলটিতে। একটা রাতের মধ্যে পুরো ভেনিসিয়ানটা কভার করা ইজ জাস্ট ইম্পসিবল। কিন্তু আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা সারা রাত জেগে হলেও ভেনিসিয়ানটাকে এক্সপ্লোর করব। পৌঁছে গেছি ডিনার যেখানে রেডি ছিল আমাদের জন্য, সেই রেস্টুরেন্টটিতে। বাফেট ডিনারের ব্যবস্থা ছিল। গ্রুপটা বেশ বড় থাকায় আমাদের অনেকটা সময় লেগে গেল ডিনার কমপ্লিট করতে। তারপর বাসে করে পৌঁছে গেলাম আবার ভেনিসিয়ানে। এখানে বলে রাখি, আপনার কাছে যদি ভ্যালিড রুম কি থাকে ভেনিসিয়ানের, তাহলে ভেনিসিয়ানের নিজস্ব বাস আছে, যেটা করে আপনারা ফ্রিতে পুরো ম্যাকাও ঘুরে নিতে পারেন। ডিনারের পরে হোটেলে ফিরে আমরা কিন্তু আবার ভেনিসিয়ান ঘুরতে বেরোলাম। প্রথমেই যাব ইটালি, মানে এই ভেনিসিয়ানের ভেনিস, যেখানে গন্ডোলা রাইডের ব্যবস্থা আছে। তবে এত রাতে নয়, গন্ডোলা রাইডটা হয় সকালে 11:30 থেকে সন্ধে 7:30 অবধি। আমরা গন্ডোলা রাইড করতে ঠিক পারবো না, তবে জায়গাটা ঘুরে তো দেখতে পারবো। ঠিক ভেনিসের মতো হুবহু তৈরি করা একটি এরিয়া। আকাশটা পুরোটাই কিন্তু ফলস। রাতের বেলায় দিনের ভাইব পেলাম এইখানে প্রায় 300টি নামি দামি ব্র্যান্ডেড শপ আছে, যেগুলো বেশিরভাগই বন্ধ হয়ে গেছিলো আমরা যখন পৌঁছেছি। ওখানকার লোকাল টাইম তখন প্রায় রাত 11টা।
বেশ ফাঁকা বলে ঘুরতে আরও ভালো লাগছিল। এখানে এই রকম 4টি লেক আছে যাতে গন্ডোলা রাইড হয়, তবে কয়েকটি লেক রিনোভেশনও চলছিল, সেইখানে আমরা জল পাইনি বা গন্ডোলা দেখতে পাইনি। কিন্তু আমরা আরও ভেতর দিকে এগিয়ে যেতে লাস্ট যে লেকটা পেলাম সেইটাতে গন্ডোলাও দেখতে পেলাম, মানে জলও ছিল ওই লেকটিতে। ভেনিস ঘোরা তো হলো, এরপর কিন্তু আমরা চললাম সেন্ট্রাল এরিয়া আর দেখব ক্যাসিনো, যেখানে চলছিল গ্যামলিং। ওয়ালস এবং সিলিং এত সুন্দরভাবে পেন্টিং করা আছে যে ভিডিওগ্রাফি না করে পারলাম না। এই প্যাসেজটি দিয়েই কিন্তু ক্যাসিনোয় ঢুকতে হয়, এটাই ক্যাসিনোয় ঢোকার মেন এন্ট্রেন্স। এরপর সোজা চললাম ক্যাসিনোতে, কিন্তু ক্যাসিনোর ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড। এই হচ্ছে ক্যাসিনোর একটা ওভারঅল লুক। পরের দিন সকালে রুমের জানলা থেকে এই ভিউটা পেলাম। তারপরে চললাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট টেবিলে গিয়ে যেটা দেখলাম সেটা কিন্তু বেশ অবাক করার মতো। ব্রেকফাস্টে যেই প্ল্যাটারগুলো সাজানো হয়েছিল তাতে সব রকম ফুড ছিল, যেমন ইন্ডিয়ান ছিল, চাইনিজ বা যেরকম ইটালিয়ান চান, যেই রকম ফুড চান সেই রকম ফুড পাবেন। আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকটি দেশ ঘোরার, কিন্তু এত ভ্যারাইটি খাবার কোথাও দেখিনি আমি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। ইন্ডিভিজুয়ালি যা যা সার্ভ করা হয়েছিল সেগুলো দেখানো সম্ভব নয়, কিন্তু এখানে ইন্ডিয়ান ডিশের মধ্যে আমাদের আলু পরাঠা ছিল, তারপর কাবলি ছোলার তরকারি ছিল, মানে ইন্ডিয়ানরা যে ধরনের খাবার খায় সেগুলোও ছিল। এই হচ্ছে আমাদের পরাঠা। এইখানটায় একটা ভিউ আমি নিয়ে রেখেছিলাম। রিয়েলি দিস ওয়াজ অ্যামেজিং। এরপর ব্রেকফাস্ট টেবিলের একটা কুইক ভিউ আপনাদের সাথে শেয়ার করে ফেলি।
ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু এইবার সিটি ট্যুরে বেরোবো। প্রথম স্পট যেটা দেখব সেটা হলো মাকাও টাওয়ার। বাস থেকে টাওয়ারের এই ভিউটা পেলাম। এই টাওয়ারে ওঠার জন্য একটা এন্ট্রান্স ফি আছে, তবে পুরোটাই ট্রাভেল এজেন্ট বেয়ার করেছিল। বেশ কয়েকটি বার এসকেলেটরে করে নিচে নামলাম, তারপরে লিফটে করে ওপরে। এই টাওয়ারটির হাইট হচ্ছে 338 মিটার্স, মানে 338 মিটার্স। এই পথ দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকটি শপও পেলাম, মানে আউটলেট পেলাম, কিন্তু এত এক্সপেন্সিভ চিন্তার বাইরে। এখানে একটি ফটো কর্নারও ছিল, যেখানে আপনি ফটো ক্লিক করে ওপরে উঠে যাবেন, তারপর নামার সময় ওরা ডেলিভারি দিয়ে দেবে। যাই হোক, আমরা তারপর লিফটে করে ওপরে উঠলাম। জানতে পারলাম এখানে বাঞ্জি জাম্পিংও হয়, তবে আমরা যখন গেছিলাম একটু সকাল সকালই পৌঁছে গেছিলাম বলে তখনও স্টার্ট হয়নি। তবে এখান থেকে পুরো ম্যাকাওয়ের ভিউটা কিন্তু খুবই সুন্দর। চলুন সেই ম্যাকাওয়ের ভিউই একটু আপনাদের সাথে শেয়ার করি। আমাদের নেক্সট স্পট চাইনিজ টেম্পল। বাস আমাদের কিছুটা দূরেই নামিয়ে দিয়েছিল। প্রায় মিনিট 5-7 হেঁটে আমরা পৌঁছে গেলাম চাইনিজ টেম্পলের কাছে। বেশ অনেকটা এরিয়া নিয়ে এই টেম্পলটা, কয়েকটি ধাপ সিঁড়ি দিয়ে উঠে আমরা পৌঁছে গেলাম টেম্পলের কাছে। অদ্ভুতভাবে কয়েকটা জিনিস দেখতে পেলাম যেগুলো আগে কোনো দিনও দেখিনি। প্রথম যেটি দেখলাম সেইটি হলো ধূপকাঠি। এইভাবেও যে ধূপকাঠি তৈরি করা যায় আমি কিন্তু জানতাম না। এখানে যেই ধূপকাঠিগুলো জ্বলছে এগুলো সাইজে একটু মোটা, এগুলো তো নর্মাল, কিন্তু এর পরে যেই ধূপকাঠিগুলো দেখলাম সেগুলো সত্যিই বেশ ইউনিক। এইগুলো দেখে কেউ বুঝতে পারবে এইগুলো ধূপকাঠি? তারপর পুরো মন্দিরটা ঘুরতে প্রায় আমাদের আধ ঘন্টা সময় লেগে গেল। অনেকটা এরিয়া নিয়ে তো মন্দিরটা। এরপর আমরা চললাম রোম। যাওয়ার পথে গাইড আমাদের বলল এই রাইট সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে দূরে, এটা নাকি ওল্ডেস্ট ক্যাসিনো অফ ম্যাকাও। আর এই বড় বড় বিল্ডিংগুলো প্রতিটিতেই আছে ক্যাসিনো। ম্যাকাও যেহেতু বেশ কয়েক বছর আগে পর্তুগিজদের কলোনি ছিল, এইখানে কিন্তু একটা ইউরোপিয়ান টাচও বা ইউরোপিয়ান ভাইবও পাওয়া যায়। আমরা পৌঁছে গেলাম সেই স্ট্রাকচারটির কাছে যেটা একটি রেপ্লিকা অফ রোমস কলোজিয়াম। ম্যাকাও ভিজিট করতে যাব, এটা
চিন্তা করলে প্রথমেই আমরা ক্যাসিনো, গ্যামলিং, নাইট লাইফ, ভাইব্রেন্ট লাইটস, নিয়ন লাইটস এইসবের কথাই মাথায় আসবে। কিন্তু ম্যাকাওয়ে বেশ কিছু জিনিস আছে যেগুলো দেখার মতো, তবে এভরিথিং ইজ ম্যানমেড। এই কলোজিয়ামের পিলার্সের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার একটা অন্য অনুভূতি হবে। এখানে বসে আপনি টাইম কাটাতে পারেন, এক কাপ কফি এনজয় করতে পারেন। দিস ইজ আ বিউটিফুল প্লেস টু ভিজিট ইন মাকাও। এইখানে অনেকটি সময় কাটিয়ে আমরা চললাম লাঞ্চ সারতে একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে। লাঞ্চ সেরে আমরা আর দুটো ট্যুরিস্ট স্পট দেখব। একটি হলো সেনেডো স্কোয়ার, আরেকটি হলো রুইন্স অফ সেন্ট পলস চার্চ। আনফর্চুনেটলি আমার কাছে ওই দুটি স্পটের ভিডিও সেভ হয়নি, কিছু স্টিল ফটো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর আমরা যাব হংকং। হংকংয়ের ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। So stay in touch with Soma and a passion. See you all my friends and love you all. Bye.